গভীর শোক ও শ্রদ্ধার সাথে জানাচ্ছি আজ আমরা এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মরহুম ফকির মোহাম্মদ আব্দুল জলিল স্যারের ইন্তেকালে শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনার জন্য একত্রিত হয়েছি। স্যার ছিলেন একজন দূরদর্শী অভিভাবক, শিক্ষা বান্ধব মানুষ। এই প্রতিষ্ঠানের উন্নয়নে তার নীরব ভূমিকায় আজ আমরা এই পর্যন্ত উপনীত হয়েছি। তার নেতৃত্বে সততা ও শিক্ষাপ্রেম আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষা বিস্তারে তার অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং চিরদিন শ্রদ্ধার সাথে মনে রাখবো। এই শুভময় মুহূর্তে আমরা তার শোক সন্তপ্ত পরিবারের পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন। আজকের আমাদের প্রোগ্রামের শুরুতেই থাকছে কুরআন তেলাওয়াত। কুরআন তেলাওয়াত নিয়ে আসছে আমাদের ফকির সুরাহওয়ালি কলেজের ছাত্র রাইহানুল হক হৃদয়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। বিদ্যাগঞ্জে যেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দ্বার খুলে দিয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ফকির মোহাম্মদ আব্দুল জলিল স্যারের অবদান আমরা চিরদিন স্মরণ রাখবো। স্যারের জমিদার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব দিলরুবা আক্তার এবং আমাদের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য জনাব আনসারুল মন্ডল সাহেব সহ জমিদার বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সকলে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমি আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ের প্রভাষক মোহাম্মদ নিজামুদ্দিন নিজাম স্যারকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। অত্যন্ত সুখাহত এবং মর্মাহত আমরা সকলেই আমাদের প্রাণপ্রিয় সৌরভ জুয়েদা ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং অত্র কলেজ এবং স্কুলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি স্যার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ছিল। উনি আমাদের অত্যন্ত শিক্ষানুরাগী ছিলেন। শিক্ষার প্রতি সর্বদা তিনি আমাদেরকে পরামর্শ উপদেশ সর্বদা দিয়ে গেছেন। আমরা ওনার সাথে পেয়ে আমরা আমাদের শিক্ষকতা জীবনকে অনেকটা সার্থক হয়েছি। সর্বোচ্চ মাকাম দান করুক এই দোয়া করে আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ফকির মোহাম্মদ জাকির হোসেন স্যার এবং আমাদের দৈনিক সবুজ পত্রের সম্পাদক আফসারউদ্দিন স্যার সহ সম্মানিত সকল অতিথিকে আমাদের আজকের এই মিলাদ মাহফিলে আমরা সুখ প্রকাশ করে তাদের আমরা স্বাগত জানাচ্ছি। পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে স্বপ্ন দেখে গেছেন, সেই স্বপ্ন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। উনি সবচেয়ে বেশি খুশি হতেন যদি আমাদের কোনো ছাত্রছাত্রী সে পরীক্ষায় ভালো করতো, উনি বিভিন্ন সময় ক্লাসে গিয়ে তারা পড়া জিজ্ঞাসা করলে পাইলে উনি নিজের থেকে পুরস্কারও দিতেন। এবং সবচেয়ে বড় কথা হলো যখন আমাদের নবীনবরণ বা কোনো অনুষ্ঠান হইত, সেসব অনুষ্ঠানে উনি অ্যাড্রেস লিখতে দিতেন বা দু একটা স্পেলিং লিখতে দিতেন, সেইগুলোতে হাজার হাজার টাকাও পুরস্কার দিতেন। এরকম একজন শিক্ষা অনুরাগী আমরা পেয়েছিলাম, তার আদর্শটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আমাদের যারা ট্রাস্টি বোর্ডের সদস্য, সম্মানিত সদস্য, গভর্নিং বডির সদস্য রয়েছে,
ওনারাও এই প্রতিষ্ঠানের প্রতি ওনার মধ্যে একটা আন্তরিকতা থাকবেন, ওনারাও আমাদের খোঁজ খবর নেবেন, আমরাও যেন স্যারের দেখানো পথে এগিয়ে যেতে পারি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জমিদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা দিলরুবা আক্তার। আমি ম্যাডামকে সৌরভ যুবদা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ফকির মোহাম্মদ আব্দুল জলিল স্যারের, সৌরভ যুবদা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিস্টার জাকির হোসেন স্যার এবং স্যারের ক্লাসমেট এবং দৈনিক সবুজ পত্রিকার প্রধান সম্পাদক আফসর উদ্দিন স্যার, উপস্থিত আছেন আমাদের ফকির সোহাবাড়ি কলেজের গভর্নিং কমিটির সদস্য আনসার আলী মণ্ডল, উপস্থিত সেই সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ফকির সোহাবাড়ি কলেজের শিক্ষক মণ্ডলী, প্রভাষক মণ্ডলী, স্কুলের সেই সাথে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার প্রথমেই সালাম, আসসালামু আলাইকুম। সত্যি আজকে এই মুহূর্ত এবং এই দিনটা খুবই বেদনাদায়ক। সেটা আমি এখানে দাঁড়িয়ে তার সম্বন্ধে কি বলবো, স্যারের শাসনটা ছিল আদর এবং ভালোবাসার মধ্য দিয়ে। আমি কখনো কষ্ট নিতাম না যে আসলে স্যার শাসন করতো ভালোর জন্য, আমার ভালোর জন্য, প্রতিষ্ঠান ভালোর জন্য। সবসময় আমি নেগেটিভ চিন্তা করতাম না, পজিটিভ চিন্তা করতাম। ভাবতাম যদি আমার একদিন অভিভাবক এরকম আমাকে শাসন করতো, আমার বাবার দৃষ্টিতে আমি তাকে সবসময় দেখতাম। আসলে স্যারের প্রতিষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন দেখছে, অনেক লালিত স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করবো এবং সামনের দিকে যাতে প্রতিষ্ঠান আগানো যায়, সকলের চেষ্টা থাকবে। আমরা ঘর থেকে ঈদগাহ থান, গাছ লাগানো থেকে মাছ, সকল কিছুতে স্যারের হাতের ছোঁয়া এখনো রয়ে গেছে। উনি তার শত কর্মব্যস্ততা পেলেও এখানে যেদিন আসতেন সকাল 9টা-10টা থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত একাধারে শিক্ষকরা ক্লাস ঠিকভাবে নিচ্ছে কিনা, কোনো একটা গাছের খুঁটি দিতে হবে কিনা, মাছগুলো কেমন, কোন গাছে ফুল ধরলো না, সকল খোঁজ খবর উনি রাখতেন। আমরা এমন একজন বটবৃক্ষকে হারিয়ে ফেলেছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ফকির সোহাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা শারমিন ভুঁইয়া। যুবিদা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এবং সোহরাবাড়ি কলেজ যুবিদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা ফকির মোহাম্মদ আব্দুল জলিল স্যারের দোয়া ও মিলাদের আয়োজনে আজকে আমাদের এখানে সমবেত হওয়া, আমার জন্যটা স্যারের না থাকা, স্যারকে হারিয়ে ফেলা, এই জায়গা থেকে সবচেয়ে বেশি হতাশ, শোক সবকিছু আমাদের মধ্যে থেকে কবে কিভাবে বিদায় নেবে আমি বলতে পারি না। আমরা প্রত্যেকেই মনে হয় আমাদের বাবাকে হারিয়ে ফেলেছি। আমি অনেক ছোটবেলায় আমার বাবাকে হারিয়ে ফেলেছি। তারপর ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার ফকির মোহাম্মদ জাকির হোসেন স্যারকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আজকের দিনটি আমাদের জন্য অনেক বেশি কষ্টের। আজ থেকে আমি যদি যেন তার গুনাহগুলো মাফ করে দেন, আজকে আমার সামনে যে সন্তানরা বসে আছে এদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে, পরপরে ভালো থাকে, আল্লাহ যেন তাকে ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওনার যতটুকু কষ্ট এবং পরিশ্রম করতে হয়েছে এবং এই অঞ্চলের মানুষ সহযোগিতা প্রায় কমই পেয়েছে উনি। আমি প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্তে ওনার সমস্ত বিপদ আপদের সময়, বিভিন্ন সমস্যার সময় আমি ছিলাম তার পাশে। করোনা একটা শব্দ আছে, করোনা, যে করোনা কারো প্রতি যদি করোনা করা হয়, কেউ যদি করোনা করে সেটা বধির শুনতে পায়, অন্ধ দেখতে পায়। আমাদের জলিল ভাই এই করোনা করে গেছেন বিদ্যাগঞ্জের প্রতি কলেজ এবং এই গার্লস স্কুল করার পর। উনি অনেক ক্ষমতাধর লোক ছিলেন, ক্ষমতা অনেক উপরে থাকে।
যিনি ক্ষমতায় উপরে থাকে উনি উপর থেকে আর নিচে দেখতে পারেন, এই দূরদৃষ্টি ওনার ছিল। কাজেই আমরা যে দেয় সে ঘুমায় ভালো, যে নেয় সে খায় ভালো। এপিজে আব্দুল কালাম আজাদ ছাত্রদের জিজ্ঞাসা করেছিল যে তোমাদের সমস্যা কি? অনেক ছাত্ররা বলেছিল যে আমাদের সমস্যা হলো অর্থনীতি, আমাদের টাকা পয়সার জন্য অনেক প্রধান চলে যায়, কষ্টে দুঃখে আমাদের মেধা আছে কিন্তু পয়সা নাই, যার পরিপ্রেক্ষিতে লেখাপড়া করতে পারে না। এই কথা চিন্তা করেই এই প্রত্যন্ত অঞ্চলে এই সুদূর অষ্টদান্তে এসে বিদ্যাগঞ্জ একটা কলেজ করে এবং গার্লস স্কুল করে এই অঞ্চলের মানুষকে শিক্ষিত করার জন্য উনি বারবার এখানে ছুটে এসেছেন। ওনাকে বারবার মনে পড়ে। আমি খুশি হতেন যখন শুনতেন আমাদের একটা ছাত্র খেলায় ভালো করতেছে বা কোনো ইউনিভার্সিটির চান্স পেয়েছে। তো আমরা এটা ভবিষ্যতেও ধরে রাখবো। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সোহাব জুবেদা ট্রাস্টের সম্মানিত সদস্য ব্যারিস্টার ফকির মোহাম্মদ জাকির হোসেন স্যার। আমি স্যারকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এত গুছিয়ে কথা বলতে অভ্যস্ত না, তোমাদের একটা গল্প শুনে। তিনি একজন দার্শনিক ছিলেন, কিন্তু ওনার যে জন্য তিনি বেশি বিখ্যাত, উনি অনেক জায়গায় ভ্রমণ করতেন। কি নাম ছিল ওনার? ইবনে বতুতা। আমি শুধু বলে যাবো, তোমরা শুনবে না কিন্তু হবে না, আমি একটু করে বলবো, আবার জিজ্ঞাসা করবো শুনতেছো কিনা। উনি একদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অনেক লম্বা পথ। তো হাঁটতে হাঁটতে উনি ক্লান্তি অনুভূতি করলেন। তো ক্লান্তি দূর করার জন্য পাশে একটা বাগান ছিল, ওখানে যে একটু শুয়ে থাকলেন। কেন তিনি শুলেন? ক্লান্তি দূর করার জন্য। কোথায় শুলেন উনি? একটা বাগানে। তো তখন উনি দেখলেন যে মাটির ভিতর থেকে গোলাপ ফুলের গন্ধ আসছে। মানে উনি শুয়ে আছেন, মাটি থেকে গোলাপ ফুলের গন্ধ আসছে। তো মাটি থেকে তো সাধারণত গোলাপ ফুলের গন্ধ আসে না, ঠিক কিনা? কি গন্ধ পারেন উনি? গোলাপ ফুলের গন্ধ। উনি মাটিকে জিজ্ঞাসা করলেন যে মাটি, তোমার কাছ থেকে তো দুর্গন্ধ আসে, তোমার কাছ থেকে গোলাপের গন্ধ আসতেছে, কি কারণ? মাটি বললো যে আসলে এই গত 30 বছর যাবৎ এখানে একটা গোলাপ ফুলের গাছ ছিল। তো প্রত্যেক বছর গোলাপ ফুল হতো, এই গোলাপ ফুলগুলা ঝরে যেত, কেউ তো আর চিনত না। মাটির মধ্যে ঝরতে 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 এত বছর ধরে এই গোলাপগুলা এই মাটির সাথে মিশে গেছে। মিশে যাওয়ার কারণে এই মাটি থেকে এমন কি বেরোচ্ছে? গোলাপ ফুলের গন্ধ বেরোচ্ছে। আসলে তো মাটি থেকে বেরোবার কথা না। তো তোমরা সবার কাছে বক্তব্যের মধ্যে একটা জিনিস শুনছো যে আমার আব্বা আব্দুল জলিল সাহেব, যিনি মারা গেছেন, তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো উনি কি এত জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছিলেন? না। উনি কিভাবে এত জ্ঞানী হলেন? মানে উনার তো গা থেকে গোলাপ ফুলের গন্ধ আসার কথা না, উনি তো একটা মাটি। কিন্তু উনি ওনার গায়ের উপরে বৎসর বৎসর ধরে এই গোলাপ ফুলগুলো পড়তেন। গোলাপ ফুলগুলো হচ্ছে বই। তিনি অসংখ্য পরিমাণে বই পড়তেন। এখন আমরা তো মানে যখন জন্ম হই, বা তোমরা এখনো শিশু আছো, তোমরা তো তেমন কিছু জানো না। কিন্তু এই জ্ঞান বাড়ানোর উপায় হচ্ছে, তুমি যদি শুধু বসে বসে আকাশের দিকে তাকাতে হবে, তোমার জ্ঞান বাড়বে না। কিন্তু যারা অনেক জ্ঞানী ছিলেন, তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সুন্দর সুন্দর বই লিখে গেছেন। এগুলো তুমি যদি পড়তে শুরু করো, এক একটা বই পড়লা মানে কি হলো, একটা গোলাপ ফুল তোমার মধ্যে মিশে গেল। এইভাবে যত বই পড়বা, এক একটা গোলাপ ফুল তোমার মধ্যে মিশে যাবে। একসময় তুমিও ওই জ্ঞানী ব্যক্তিদের মতো আচরণ করতে পারবা, কথা বলতে পারবা। তাহলে কিভাবে আমরা জ্ঞান বাড়াতে পারবো? বই পড়ার কোনো বিকল্প নাই। আর এক ভদ্রলোক, তার ছোট একটা বাচ্চা ছিল। এই বাচ্চাটা নিয়ে নদীর মধ্যে মাছ ধরতে গেছে। কোথায় গেছে? এই জাল আছে না, ছুরি মারার যে জাল, এই জাল দিয়ে মাছ ধরতে গেছে। তো মাছ ধরতে যে ওই জাল তো টেনে টেনে নিয়ে আসে, এসে দেখে যে কি মাছ আছে না আছে। একটা দেখে যে একটা ছোট্ট বোতল ছিল ওটার মধ্যে।
তিনি বোতলটা পরিষ্কার করে বোতলটা খুললেন। খোলার পরে কি পাইছিল উনি জালের মধ্যে? বোতল। বোতল খোলার পরে দেখেছে এর ভিতর কেমন একটা ধোঁয়া বেরোচ্ছে, কেমিক্যালের মতো ধোঁয়া বেরো। এই ধোঁয়া একটা দৈত্যের মতো সেই হয়েছে। এই দৈত্যের নাম হচ্ছে জিনি। জিনি নামে একটা অনেক পুরানো গল্প তো হয়তো শুনে থাকবেন। এই দৈত্যের নাম কি ছিল? জিনি বের হওয়ার পরে ওই ভদ্রলোকে বলতেছে যে আমি এই বোতলের মধ্যে 1000 বছর যাবৎ বন্দী ছিলাম। কতদিন যাবৎ বন্দী ছিল? 1000 বছর বন্দী ছিল। তো আজকে আপনি এটা খোলাতে আমি বেরোতে পারছি, আমি এখন মুক্ত হতে পারছি, এবং আমার ক্ষমতা অনেক বেশি। আমি আকাশ পাতাল পৃথিবীর যে কোনো কিছু করতে পারি, এবং আপনি যে আমার বের করছেন এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এবং আপনি যা নির্দেশ করবেন আমি এখন থেকে তাই শুনবো। যা নির্দেশ করবো তাই শুনবো বলা যায় না। তো নির্দেশ করছে যে তুমি আমার বোতলের ভিতরে ঢুকো। তো যিনি তো ওর কথা শুনতে বাধ্য হবেন। যিনি কি করলো? আবার ওই বোতলের মধ্যে ঢুকলো। তো উনি তখন মুখটা লাগাই দিলেন। মুখটা লাগায় আবার নদীর ভিতরে ফেলে দিয়েছে। বাবা, আমরা এরকম একটা জিনি পাইলাম, এটাতে তো আমরা অনেক কিছু করতে পারতাম, তুমি এরকম পানির মধ্যে ফেলে দিলাম। এই জিনি 1000 বছর ধরে বোতলের মধ্যে আটকা। সে বলতেছে পৃথিবীর সবকিছু করতে পারে, আকাশ পাতাল সবকিছু করতে পারে, অথচ এই বোতল থেকে বেরোতে পারে না। এর কথা করে বিশ্বাস করা যাবে? আসলে ঘটনা হচ্ছে যে ওই বোতল থেকে যদি সে বোতলের ভিতরে থাকে তাহলে কিছু করতে পারে না, কিন্তু যখন সে বোতলের বাইরে থাকে তার ক্ষমতা অসীম। এই গল্পটা কেন বললাম? এই গল্পটা বললাম এই জন্যে যে আমরা প্রত্যেকটা মানুষ আসলে একটা চিনি। আমরাও একটা বোতলের মধ্যে থাকি। সেই বোতলটা কি? এই বোতলটা হচ্ছে একটু আরাম করার ইচ্ছা, একটু শুধু নিজের চিন্তা করা, একটু ধরো শুধু নিজের পরিবার, আমার কি হইলো, আমার কি হইলো না, এইসব নিয়ে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ব্যস্ত থাকি। কিন্তু কিছু কিছু মানুষ, ওই যে মানুষের 2 জনের নাম বললেন, এরা কিন্তু এটা থেকে বেরোতে পারছে। এই যে এই বোতল, এটা হচ্ছে আমাদের বোতল। এই বোতলের মধ্যে আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের যে চাহিদাগুলো আছে এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো। যেই মুহূর্তে আমরা এই বোতল থেকে বেরোয় যাবো, আমরাও কিন্তু হাতেম তায়ের মতো বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব, তারা কিন্তু আমাদের মতোই মানুষ, কিন্তু ওনারা কেন এত বড় হতে পারছেন? এই বোতল থেকে ওনারা বেরোয় আসছে। তো তোমাদের সবার জীবনে তোমরা স্কুলে আসছো কেন? মানে স্কুলে ভর্তি হয়েছো কেন? তোমরা তো বাসায় থাকতে পারতাম। স্কুলে ভর্তি হয়েছো কেন? মানে তোমাদের সবার জীবনে কি কোনো আশা আকাঙ্ক্ষা, কিছু বড় হওয়ার কোনো ইচ্ছা আছে? এটা সবারই থাকে, সব বয়সেই থাকে। ছোট বাচ্চাদের থাকে, যারা মাঝারি বয়সে, যারা শিক্ষক, যারা বিভিন্ন কর্ম, সবারই কিন্তু আশা থাকে আমি এইটা করবো, আমি সেটা করবো। এই সমস্ত আশা একটা ঘটনাতে তোমার ওই আশাগুলো আর পূরণ করা যায় না। একটা ঘটনা যদি তোমার ঘটে তাহলে এই সমস্ত আশা, সমস্ত প্রত্যাশা, সমস্ত স্বপ্ন সব শেষ হয়ে যায়। সেই ঘটনাটা কি? তোমার জীবনে কি এমন ঘটনা ঘটতে পারে যে ঘটনার কারণে তোমার সমস্ত আশা, সমস্ত কিছু শেষ হয়ে যাবে? কি বলতে পারছো না? এটা হচ্ছে তোমার মৃত্যু। তুমি যত কিছু করো, যেই দিন তোমার মৃত্যু হবে সেই দিন তোমার আশা, তোমার স্বপ্ন সবকিছু শেষ। তো আমার আব্বা দীর্ঘ জীবন পৃথিবীতে ছিলেন, 78 বছর ছিলেন। স্বপ্ন আকাঙ্ক্ষা সব শেষ, তাই না? সব কি শেষ? না, মৃত্যুর পরে তুমি কাজ করতে পারবা, কিন্তু মৃত্যুর পরে উনি যে কাজ করতে পারবে এইটা উনার উপর নির্ভর করে না, এটা বাকিদের উপর নির্ভর করে। কারণ উনি তো এখন মারা গেছেন, উনি তার কিছু করতে পারবেন না। তো উনার অনেকগুলো স্বপ্নের মধ্যে অনেক স্বপ্নের একটা বড় বিষয় হচ্ছে এই স্কুল এবং এই কলেজ। এইটা যদি সার্থক হতে পারে, এখান থেকে কোনো বাচ্চা বের হওয়ার পর, আজকে না 20 বছর 30 বছর পরেও তোমরা যদি গোলাপ ফুলের মতো হইতে পারো,
অনেক বই পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারো এবং জিনির মতো বোতলের বাইরের জিনি হতে পারো। লোভ, লালসা, দুর্নীতি এইসবের ঊর্ধ্বে যে সমাজ কল্যাণমূলক কাজে যদি তোমাদের যদি ব্যয় করতে পারো, একজনও যদি পারো, তাহলে পরে ওনার এই স্বপ্ন, এই প্রচেষ্টা সার্থক হবে। তো আমি অনেকক্ষণ কথা বললাম, তো তোমরা সবাই নিজ নিজ জীবনে বড় হওয়ার চেষ্টা করবে এবং এর উপায় হচ্ছে বই পড়তে হবে এবং নিজেরা ছাড়াও অন্য কিছু ভাবা শিখতে হবে। আর আরেকটা হচ্ছে ওনার জন্য তোমরা দোয়া করবা। ওনার কোনো আচরণে উনি দীর্ঘদিন ছিলেন, উনি অনেক, ওনার জন্য সবাই দোয়া করবা। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের ফকির মোহাম্মদ আব্দুল জলিল স্যারের জন্য দোয়া করবেন আমাদের মাওলানা শোয়েব উদ্দিন।